1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থান করছিলেন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গভীর রাতে সেখানে ঘটে যায় বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত রাজনৈতিক হত্যাকাণ্ড। একদল বিদ্রোহী সেনা কর্মকর্তা সার্কিট হাউসে হামলা চালিয়ে হত্যা করে রাষ্ট্রপতিকে। বর্তমান সময়ে হত্যাকাণ্ডের বিচার হয়েছে, কয়েকজন সামরিক কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। কিন্তু হত্যাকাণ্ডের পেছনে কারা ছিল, কিভাবে রাষ্ট্রপতির নিরাপত্তা ভেঙে পড়ল এবং তার একেবারে কাছের কর্মকর্তারা সেই রাতে কি ভূমিকা পালন করেছিলেন, এই সব প্রশ্নের সব উত্তর আজও পুরোপুরি মেলেনি। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. হত্যাকাণ্ডের তদন্তে গঠিত কমিশনের প্রতিবেদনে রাষ্ট্রপতির ব্যক্তিগত সচিব লেফটেন্যান্ট কর্নেল আবু ইউসুফ, মোহাম্মদ মাহফুজুর রহমান এবং এডিসি ক্যাপ্টেন মাজহারুল হকের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলা হয়েছিল। তবে উল্লেখযোগ্য বিষয় হল, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আগেই সামরিক আদালতে মাহফুজুর রহমান ও মেজর মুজিবুর রহমান দোষী সাব্যস্ত হন এবং 1981 সালের 23 সেপ্টেম্বর তাঁদের ফাঁসি কার্যকর করা হয়। তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়, সার্কিট হাউসে রাষ্ট্রপতির ব্যক্তিগত কর্মকর্তাদের এক বা একাধিক ব্যক্তির কারণে তার নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল, এমনটা বিশ্বাস করার কারণ রয়েছে। ঘটনার রাতে মাহফুজুর রহমান ছিলেন রাষ্ট্রপতির কক্ষের পূর্ব পাশের একটি কক্ষে। অন্যদিকে এডিসি ক্যাপ্টেন মাজহারুল হকের কক্ষের সঙ্গে রাষ্ট্রপতির কক্ষের একটি সংযোগ দরজা ছিল। অর্থাৎ রাষ্ট্রপতির সবচেয়ে কাছাকাছি অবস্থান করা কর্মকর্তাদের একজন ছিলেন মাহফুজুর, আর অন্যজনের কক্ষ থেকে সরাসরি রাষ্ট্রপতির কক্ষে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু গোলাগুলি শুরু হওয়ার পর কি ঘটেছিল? ক্যাপ্টেন মাজহারুল হকের দেওয়া বক্তব্য অনুযায়ী গোলাগুলি পুরোপুরি থেমে যাওয়ার পর তিনি নিজের কক্ষ থেকে বের হন। দক্ষিণের বারান্দা দিয়ে রাষ্ট্রপতির কক্ষের দিকে এগিয়ে যাওয়ার সময় অপর প্রান্ত থেকে মাহফুজুর রহমানকে আসতে দেখেন। এরপর তারা রাষ্ট্রপতির কক্ষের সামনে গিয়ে জিয়াউর রহমানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। রাষ্ট্রপতির শরীরে ছিল অসংখ্য গুলির ক্ষত। খুব কাছ থেকে গুলি চালানোর কারণে তার মুখের একটি অংশ বিকৃত হয়ে যায়। সেখানে পড়ে ছিল রাষ্ট্রপতির প্রধান নিরাপত্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল AFM মইনুল আহসান এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খানের মরদেহ। কমিশনের কাছে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, একই পরিস্থিতিতে অন্য নিরাপত্তা কর্মকর্তারা নিহত হলেও মাহফুজুর রহমান কিভাবে প্রায় অক্ষত অবস্থায় বেঁচে গেলেন। প্রতিবেদনে বলা হয়, হামলার সময় মইনুল আহসান ও ক্যাপ্টেন হাফিজের মতো মাহফুজুরও তার কক্ষের দরজা খুলেছিলেন বলে অভিযোগ ছিল। এমনকি দরজার সামনে থাকা এক হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল বলেও তথ্য পাওয়া যায়। কিন্তু তার শরীরে সামান্য আঁচড়ও লাগেনি। এই বিষয়টিকে কমিশন কালই এক রহস্য হিসাবে উল্লেখ করে। আরো সন্দেহ তৈরি হয় মাহফুজের কক্ষের দেয়ালে থাকা গুলির চিহ্ন নিয়ে। তার দাবি ছিল, বাইরে থেকে গুলি চালানোর কারণেই দেয়ালে ওই চিহ্ন তৈরি হয়। কিন্তু পুলিশ বিশেষজ্ঞদের মতামত নিয়ে কমিশন জানায়, বাইরে থেকে গুলি চালালে ওই ধরনের চিহ্ন তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম। এমনকি চিহ্নগুলো পরবর্তীতে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল কি না, সেই সম্ভাবনাও কমিশন পুরোপুরি উড়িয়ে দিতে পারেনি। গোলাগুলির সময় দুই কর্মকর্তা কোথায় ছিলেন? কমিশনের আরেকটি পর্যবেক্ষণ আরো বেশি প্রশ্ন তৈরি করে। প্রতিবেদন অনুযায়ী হত্যাকারীরা চলে যাওয়ার পরও ওয়্যারলেস অপারেটর দরজায় কড়া নাড়া পর্যন্ত মাহফুজুর রহমান ও ক্যাপ্টেন মাজহারুল কেউই নিজ নিজ কক্ষ থেকে বের হননি। তারা দীর্ঘ সময় টেলিফোন নিয়ে ব্যস্ত ছিলেন। রাষ্ট্রপতির সঙ্গে তাদের ঘনিষ্ঠ দায়িত্ব ও নিরাপত্তা সংক্রান্ত ভূমিকার কথা বিবেচনা করে কমিশন মনে করেছে, তাদের এই আচরণকে আন্তরিক দায়িত্ব পালনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলা কঠিন। বিশেষ করে এডিসি মাজহারুলের ক্ষেত্রে প্রশ্নটি আরো তীব্র, কারণ তার কক্ষ এবং রাষ্ট্রপতির কক্ষের মধ্যে ছিল একটি সংযোগ দরজা। গোলাগুলির সময় সেই দরজা দিয়ে রাষ্ট্রপতির কাছে পৌঁছানোর চেষ্টা করাই ছিল তার জন্য সবচেয়ে সহজ উপায়। কমিশনের মতে দরজাটি ভেতর থেকে বন্ধ থাকলেও মাজহারুল অন্তত সেটিতে জোরে আঘাত করে রাষ্ট্রপতিকে সতর্ক করতে পারতেন। এতে হয়তো জিয়াউর রহমান কিছু সময়ের জন্য
জন্য গুলির ঝাঁক থেকে বাঁচার সুযোগ পেতেন, কিন্তু মাজহারুল কমিশনকে জানিয়েছিলেন তার কক্ষ ও রাষ্ট্রপতির কক্ষের মধ্যে এমন একটি সংযোগ দরজা থাকার বিষয়টি তিনি জানতেন না। কমিশন এই বক্তব্যে বিস্ময় প্রকাশ করেন। মাহফুজুর রহমানকে নিয়ে সন্দেহের আরও কিছু কারণও উঠে আসে তদন্তে। হত্যাকাণ্ডের দিন সকালে তিনি অস্বাভাবিকভাবে সার্কিট হাউসের দায়িত্বে থাকা এনডিসি নাসিরউদ্দিনের কাছে জানতে চান কোন কক্ষে কে অবস্থান করছেন। এমন একটি লিখিত তালিকা, কিন্তু সাধারণ কক্ষ বন্টনের তালিকা বোর্ডে টাঙানো থাকতো, কাউকে আলাদা করে এর কপির প্রয়োজন ছিল না। তদন্তে আরো জানা যায়, এর আগে রাষ্ট্রপতি সার্কিট হাউসে অবস্থান করলেও মাহফুজুর কখনো এমন তালিকা জাননি। আরো গুরুতর বিষয় হলো রাত 10টার দিকে হাউস গার্ডের দায়িত্বে থাকা ইন্সপেক্টর বজলুর রশিদকে তিনি রাষ্ট্রপতির কক্ষের সামনে দায়িত্ব পালন করা 2 প্রহরীকে সরিয়ে নিতে বলেন। কারণ হিসাবে বলা হয় ওই 2 প্রহরীর কারণে রাষ্ট্রপতির অসুবিধা হবে, ফলে রাষ্ট্রপতির কক্ষের বাইরে কোনো প্রহরী থাকলো না। রাষ্ট্রপতির মরদেহ কিছু সময় ঘটনাস্থলেই পড়েই ছিল। পরে বিদ্রোহী সেনাদের একটি দল সেটি নিয়ে যায় এবং অজ্ঞাত স্থানে দাফন করে। পরে রাঙ্গুনিয়ায় সেই স্থান শনাক্ত করা হয়। কমিশনের মতে রাষ্ট্রপতির মরদেহ দ্রুত নিরাপদ স্থানে নেওয়ার ক্ষেত্রে মাহফুজুরের যথেষ্ট তৎপরতা দেখা যায়নি। তিনি সেনা সদর দপ্তরে বার্তা পাঠিয়ে রাষ্ট্রপতির মরদেহ ঢাকায় নেওয়ার জন্য হেলিকপ্টার চেয়েছিলেন, কিন্তু কমিশনের প্রশ্ন ছিল মরদেহ ঢাকায় নিতে সেনাপ্রধান, সামরিক সচিব কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতির প্রয়োজন কেন হবে? স্থানীয় বিমান বাহিনী ঘাঁটির কমান্ডারের কাছ থেকেও তিনি সরাসরি হেলিকপ্টার চাইতে পারতেন। তদন্ত কমিশন শুধু মাহফুজুর ও মাজহারুলের ভূমিকা নয়, ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিটের স্থানীয় কর্মকর্তা মেজর মুজিবুর রহমানের ভূমিকাও প্রশ্নবিদ্ধ বলে মনে করে। হত্যাকাণ্ডের দিন তিনি সার্কিট হাউসে গিয়ে নিজ তলায় রাষ্ট্রপতির সামরিক কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। কমিশনের মতে সেখানে তার উপস্থিত থাকার দৃশ্যত কোনো কারণ ছিল না। কমিশনের প্রশ্ন ছিল মেজর মুজিবের এমন অস্বাভাবিক সফর রাষ্ট্রপতির নিরাপত্তার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের মধ্যে সন্দেহ তৈরি করল না কেন? তারা কেন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাকে সতর্ক করলেন না? জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচারিক পরিণতি হয়েছে। কয়েকজন সামরিক কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, কিন্তু তদন্ত কমিশনের প্রতিবেদন দেখায় হত্যাকাণ্ডের রাতে রাষ্ট্রপতির নিরাপত্তা ব্যবস্থার ভেতরেই ছিল একাধিক অস্বাভাবিকতা। এই প্রশ্নগুলোর প্রতিটি আজও ইতিহাসের পাতায় ফিরে আসে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।